আসসালামু আলাইকুম। আজ 14 আগস্ট 2024 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। অবশেষে ডক্টর ইউনূসের কাছে মাথা নত করল ভারত। আয়নাঘরের জন্য শেখ হাসিনাকে দুষছে ভারতের গণমাধ্যম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই বিচার হবে শেখ হাসিনার। এবার বিস্তারিত। অবশেষে শান্তিতে নোবেল বিজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে মাথা নোয়ালো ভারত। নানান জল্পনা কল্পনার পর দেশটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের বাইরেও বাংলাদেশের অন্য যে কোনো সরকারের সঙ্গে কাজ করবে তারা। এর আগে বিষয়টি নিয়ে ভারতের বর্তমান বিজেপি সরকারের নীতি নির্ধারকরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন। কেউ কেউ মত দিচ্ছিলেন আওয়ামী লীগ ছাড়া ভারতের বিজেপির জন্য অন্য আর কেউই বিশ্বস্ত নয়, সুতরাং আপাতত কূটনৈতিক সম্পর্ক স্থগিত রাখা হোক। তবে শেষ পর্যন্ত নিজেদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত পরিবর্তন করেছে ভারত। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি কাজ চালিয়ে যেতে চায়। বুধবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো বিদেশি কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ে এলেন। প্রায় ঘণ্টাখানেক চলে এ বৈঠক। পরে সাংবাদিকদের প্রণয় ভার্মা জানান, নতুন উপদেষ্টাকে অভ্যর্থনা জানানোর জন্য এসেছিলেন তিনি। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে প্রণয় কুমার ভার্মা বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, আজকে শুধুই সৌজন্য সাক্ষাৎ ছিল, সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। দুই দেশের পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় কোনো সাংবাদিক বলেন, এতদিন শেখ হাসিনাকে নিজেদের অন্ধ দালাল বানালেও পরিস্থিতি বেগতিক দেখে এখন আর পচা শামুকে পা কাটতে চায় না দেশটি। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় দৈনিক আয়নাঘর নিয়ে চমৎকার একটি প্রতিবেদন তৈরি করেছে। চেঞ্জ টিভির দর্শকদের জন্য সেটি তুলে ধরা হলো। বাংলাদেশের সাম্প্রতিক গণবিক্ষোভ ও তার জেরে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি বিশেষ শব্দ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে ঘুরতে শুরু করেছে। শব্দটি আয়নাঘর। শব্দটি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে উপস্থাপিত হচ্ছে তার নেপথ্যে যেন থমকে থাকছে অবিমিশ্র ঘৃণা এবং আতঙ্ক। কি এই আয়নাঘর? আয়নাঘর আসলে আওয়ামী আমলে ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই পরিচালিত এক গোপন বন্দিশালা। এর জন্ম শেখ হাসিনার আমলেই। মূলত সরকার বিরোধী চক্রান্তে সন্দেহভাজনদের আটক রাখা হতো সেখানে। উল্লেখ্য, ডিজিএফআই দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা সংস্থা। গত 6 আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি 8 বছর নিখোঁজ থাকার পর জনসমক্ষে আসেন। শেখ হাসিনা সরকার তাদের আয়নাঘরে আটক রাখে বলে অভিযোগ এসেছে। আরমান ও আজমি দুজনেই জানিয়েছেন, 8 বছর ধরে সেখানে তারা বিনা বিচারে কদর্য অবস্থায় বন্দিদশা কাটিয়েছেন। 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকেই শুরু হয় আয়নাঘর নিয়ে চর্চা। হাসিনা শাসনে বহু ব্যক্তি আচমকা নিরুদ্দেশ হয়েছেন বলে জানা যাচ্ছে। তারা প্রত্যেকেই আওয়ামী সরকারের বিরোধিতা করছিলেন এবং প্রকাশ্যে হাসিনার সমালোচনা করেছিলেন। ঠিক যেভাবে নাৎসি জার্মানিতে বিরোধী পক্ষকে কনসেন্ট্রেশন ক্যাম্পে আটক রাখা হতো, সেই আঙ্গিকেই আয়নাঘর চলত। এমনটাই জানিয়েছেন সেখান থেকে বেরিয়ে আসা বন্দীরা। শুধুমাত্র ঢাকা শহরেই নাকি এমন 23টি বন্দিশালা ছিল, তার মধ্যে একটি আয়নাঘর। মানবাধিকার নিয়ে কর্মরত কয়েকটি সংস্থার সমীক্ষা অনুযায়ী 2009 সালে প্রায় 600 ব্যক্তি রহস্যজনকভাবে নিখোঁজ হন। এদের সকলকেই বলপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ এবং এইসব অপহরণের নেপথ্যে সেনাবাহিনীর হাত ছিল বলেও অভিযোগ তোলা হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠনের দাবি, শুধু তৎকালীন সরকারের সমালোচকরা নন, চরমপন্থী বা সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করেও বহু মানুষকে আয়নাঘর বা সেই জাতীয় গোপন বন্দিশালাগুলোতে আটক করা হয়েছিল, যাদের মধ্যে কিছু মানুষকে পরে মুক্তি দেওয়া হয়। বেশ কিছু মানুষকে হত্যা করা হয়। খুব কমজনকেই বিচারের জন্য আদালতে তোলা হয়। বেশ কিছু মানুষকে হত্যা করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ নামের এক আন্তর্জাতিক স্তরে মানবাধিকার নিয়ে কর্মরত মুখপাত্র মীনাক্ষী গঙ্গোপাধ্যায়ের দাবি, বাংলাদেশ সরকারই এই ব্যক্তিদের নিখোঁজ হয়ে যাওয়ার জন্য দায়ী।
7 আগস্ট ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন বলে জানা গেছে। মাইকেল 2019-এর এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তার সন্ধান পাওয়ার জন্য আদালতে একটি হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করেছিলেন। তিনি মাইকেলের বাড়ি ফেরার খবরটি যে সত্য তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পুরনো বন্ধু অভিহিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা বলে বুধবার ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান মালয়েশিয়ার এ নেতা। ওই পোস্টে তিনি আলাপকালে বাংলাদেশের শান্তি, নিরাপত্তা স্থাপন এবং পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাসের কথা উল্লেখ করেন। তিনি পোস্টে লেখেন, গতকাল আমার পুরনো বন্ধু প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে ফোনে কথা হয়েছে। তাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সাম্প্রতিক নিয়োগের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছি। তিনি আরও লেখেন, মালয়েশিয়ার সাথে ডক্টর ইউনূসের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আমি তাকে আশ্বস্ত করেছি মালয়েশিয়া বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা পুনর্স্থাপনে এবং পুনর্গঠন প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারকে সাহায্য ও সমর্থন করতে মালয়েশিয়া প্রস্তুত রয়েছে। সংখ্যালঘু সহ সব বাংলাদেশি নাগরিককে সুরক্ষা ও সমান অধিকার রক্ষার আশ্বাস দেয় ডক্টর ইউনূসের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। অধ্যাপক ডক্টর ইউনূস আমাকে দুদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশ সফর করতে আমন্ত্রণ জানিয়েছেন। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বুধবার বেলা 11টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন আসিফ নজরুল। অধ্যাপক আসিফ নজরুল বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা হবে। আইন উপদেষ্টা বলেন, গণহত্যা ও গুলিবর্ষণের বিচার হবে, মামলা হচ্ছে। মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে। তিনি আরও বলেন, সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা 3 দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। এখন পুলিশ যোগ দিয়েছে। আশা করি 31 আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে। রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে। আইন উপদেষ্টা বলেন, বৈষম্য সর্বব্যাপী। ধর্মের ভিত্তিতে, রাজনৈতিক ভিত্তিতে যত বৈষম্য হয়েছে তা নিরসন করা হবে। বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয়ের হিসাব আগামী 10 দিনের মধ্যে জমা দিতে হবে বলে জানিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল। গত 5 আগস্ট ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশত্যাগে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। রাজনৈতিক এই পট পরিবর্তনের ঘটনায় গুঞ্জন জল্পনায় উঠে আসছে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথা। তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে এই ধরনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলেও উল্লেখ করা হয়েছে। স্থানীয় সময় মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত প্যাটেল এ তথ্য জানিয়েছেন। ব্রিফিংয়ে এক সাংবাদিক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চান। তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণবিক্ষোভের আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। ওই বিক্ষোভ ও কয়েক সপ্তাহের সহিংসতার জেরে তিনি ক্ষমতাচ্যুত হন। এই বিষয়ে আপনার মন্তব্য কি? জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত ছিল এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা। তিনি আরো বলেন, আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছি এবং আমরা ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের সত্যতা আরও শক্তিশালী করার জন্য অবিশ্বাস্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সঙ্গে। এর আগে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার হোয়াইট হাউস জানায়। একই সঙ্গে বাংলাদেশের মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে কেবলই মিথ্যা বলেও অভিহিত করে হোয়াইট হাউস। বাংলাদেশে সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যাঁ পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন,
আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ তারা বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। ভারতীয় এই পত্রিকাটির দাবি, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোনে কথা বলা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর 6:45টার দিকে বরগুনার আমতলা সড়কে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মিজানুর রহমান সকাল 10টার দিকে বিবিসি বাংলাকে জানান, ঢাকা থেকে পিবিআই এর টিম এসে তাকে আটক করেছে। তাকে আটক করার ক্ষেত্রে বরগুনা থানা পুলিশ তাদের সহযোগিতা করেছে উল্লেখ করে তিনি আরো বলেন, তাকে ঢাকায় নিয়ে গেছে হয়তো। কি কারণে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে জিজ্ঞেস করলে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর সাথে ওনার কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে কাল, হয়তো সে কারণে, এটা আমার ধারণা। গত 12 আগস্ট ওই নেতার নিজ বাড়িতে বসে শেখ হাসিনার সাথে মোবাইল ফোনে কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায় সেখানে উপস্থিত মানুষজন শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছেন এবং জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে মনে সাহস রাখতে বলেন। ওই এলাকার এক স্থানীয় সাংবাদিক বুধবার সকালে নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেন, আগামীকাল 15 আগস্টকে ঘিরে তাদের বড় কোনো আয়োজনের পরিকল্পনা ছিল, হয়তো সেজন্যই এই আটক। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন জনের কাছ থেকে প্রতারিত হই, বা ধরুন ভুয়া পুলিশ, ভুয়া দুদক কর্মকর্তা, ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের কাছে এসে প্রতারণার ফাঁদ পাতে। সেই জন্যে আইডেন্টিটি কার্ড এটি খুবই জরুরি একটা বিষয়। যে কেউ যখনই আপনাকে চ্যালেঞ্জ করবে বা আপনাকে প্রশ্ন করবে, আপনার কাছে এসে কিছু চাইবে বা সহযোগিতার উদ্যোগ নেবে, তখন আপনি যাচাই বাছাই করবার জন্য তার আইডেন্টিটি কার্ড চাইতে পারেন। আপনার মনের মধ্যে যদি কোনো সন্দেহ তৈরি হয় তাহলে নিকটস্থ থানা অথবা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করে আইনি সহায়তা পেতে পারেন। সতর্ক থাকুন, সাবধান থাকুন, নিজের জীবনকে নির্বিঘ্ন করুন এবং অন্যকেও এই তথ্যগুলো জানান। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। সুস্বাদু মাছ ইলিশের মৌসুম চলছে। বিগত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ উপহার যাওয়াটা ছিল অনেকটাই নিশ্চিত। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে অবস্থার বদল হয়েছে। বাংলাদেশ থেকে মাছ রপ্তানি বন্ধ, এমন অবস্থায় ভারতের বাজারে এই মাছটির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আবার অবৈধ পথে ভারতে যাওয়া কিছু মাছ আবার বিক্রি হচ্ছে চড়া দামে। এছাড়া শুধু ইলিশ নয়, বাংলাদেশ থেকে যাওয়া অন্যান্য মাছের দামও বেড়েছে ভারতের বাজারে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার জনপ্রিয় মাছের বাজারগুলো চলতি বর্ষায় বেস্ট সেলার পদ্মা নদীর ইলিশের সংকটে পড়েছে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, তবে এই মাছটি সীমান্তের অপর পাশে পশ্চিমবঙ্গ এবং ভারতের উত্তর পূর্ব অংশের মানুষের কাছেও হট ফেভারিট। এনডিটিভি বলছে, বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের সিংহভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ। এছাড়া দুর্গাপূজাকে ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরও বেড়ে যায়। যদিও ইলিশ মাছটি দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায়, তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয়। 2012 সাল থেকে অন্যান্য দেশে রপ্তানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দিত হাসিনা সরকার। এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গের পরে ইলিশ সরবরাহের এই সংকটে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে ত্রিপুরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি পদ্মার ইলিশের অন্যতম প্রধান ক্রেতা এবং সেখানে সুস্বাদু এই খাবারের সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের মহাপরিচালক অজয় সাহাই গত সপ্তাহে বলেছিলেন, বাংলাদেশের রাজনৈতিক সংকটের কারণে প্রায় $300 মিলিয়ন মূল্যের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা অনুমান করছি। আমরা প্রতিদিন বাংলাদেশে প্রায় $30 মিলিয়ন পণ্য রপ্তানি করি। ইসরায়েলের তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস। হামলার ঘটনায় তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুটি M19 রকেট দিয়ে এই হামলা চালায় ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড মঙ্গলবার জানিয়েছে তারা দুটি M90 রকেট দিয়ে ইসরায়েলি শহর তেল আবিব এবং এর শহরতলিতে হামলা চালিয়েছে। পরে ইসরায়েলি বিমান বাহিনী জানায় কিছুক্ষণ আগে রকেট নিক্ষেপের বিষয়টি শনাক্ত করা হয়েছে, যেটি গাজা উপত্যকা অতিক্রম করে দেশের কেন্দ্রে সমুদ্র সীমায় পড়েছে। এই ঘটনায় কোনো সতর্কতা জারি করা হয়নি। একই সময় আরেকটি রকেট নিক্ষেপের বিষয়টিও শনাক্ত করা হয়েছে, তবে সেটি ইসরায়েলে প্রবেশ করেনি। এদিকে রকেট হামলার জেরে তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। এদিকে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় মধ্য ও দক্ষিণ গাজা উপত্যকায় 19 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। যুক্তরাষ্ট্র বলেছে বৃহস্পতিবারের নির্ধারিত শান্তি আলোচনা পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাবে এবং যুদ্ধবিরতি চুক্তি এখনও সম্ভব বলে তারা আশা করে। এক্সিওস জানিয়েছে আলোচনার জন্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার কাতার, মিশর এবং ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করার পরিকল্পনা করেছেন। তবে বিবিসি বলছে গাজা যুদ্ধের অবসানের বিষয়ে আলোচনায় অংশ নিতে মঙ্গলবার তার মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনা স্থগিত করেছেন অ্যান্টনি ব্লিংকেন। প্রিয় দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।